আমার তৃতীয় শ্রেণীর ছোট ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? এই লকডাউনের সময় নিশ্চয়ই বাড়িতে বসে কেউ ছবি আঁকছো, কেউ গান করছো, কেউ নাচছো, কেউ পড়াশোনা করছো। আমি আর কি করবো বলো, তোমাদের জন্য খুব কষ্ট করে তোমাদের জন্য একটা ছবি নিয়ে এসেছি। সেই ছবিটা দেখবে নাকি? হ্যাঁ, দেখো দেখি ছবিটা চিনতে পারো কি না। এই দেখো, দেখো তো, এই ছবিটা চিনতে পেরেছো? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা কিন্তু চিনতে পেরেছো। এটা একটা হচ্ছে তাজমহল। তাজমহল, তোমরা কেউ বেড়াতে গেছো? নিশ্চয়ই তোমরা অনেকেই বেড়াতে গেছো, অনেকেই বেড়াতে যাওনি। তবে যারা যাওনি তারা নিশ্চয়ই আগামী দিনে বেড়াতে যাবে। আচ্ছা বলো তো বন্ধুরা, একটা প্রশ্ন করছি। এই তাজমহল বলো বা পুরী, দীঘা, এই সমস্ত তীর্থক্ষেত্রে, বিভিন্ন তীর্থক্ষেত্রে বা অন্যান্য ভ্রমণ পর্যটন ক্ষেত্রে মানুষ কখন বেড়াতে যায় এবং কেন যায় বলো? হ্যাঁ, কখন যায় বলো তো? হ্যাঁ, মানুষ কিন্তু যখন সময় পায় তখনই যায়। আচ্ছা বলো তো বন্ধুরা, শুধু কি সময় পেলে কেউ ভ্রমণ করতে যায়, পর্যটনে যায়? না, সেই সঙ্গে কি থাকে? সেই সঙ্গেও কিন্তু তার শখ থাকতে হয়, ঠিক কি না? তার ইচ্ছে থাকতে হয়। ইচ্ছে না হলে সে কি ভ্রমণ করতে কি যেতে পারে? না। তাহলে শুধুমাত্র সময় থাকলে হবে না, শুধুমাত্র শখ থাকলে হবে না, সেই সঙ্গে কিন্তু একটা জিনিস ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। সেটা কি বলো তো? অর্থ। হ্যাঁ, কোনো মানুষের ধরো শখ হয়েছে কিন্তু তার অর্থ নেই, সে কি করবে? সে কি এই পর্যটন ক্ষেত্রে যেতে পারবে? এই বড় বড় অনেক বহু দূরে কি পর্যটন ক্ষেত্রে যেতে পারবে? না, যেতে পারবে না। তাহলে যার অর্থ আছে এবং শখ আছে সে কিন্তু অনেক দূরে যেতে পারে। দার্জিলিং, গ্যাংটক, অনেক অনেক বড় জায়গায় যেতে পারে। এই যে বললাম তাজমহল, এই সমস্ত দর্শনীয় জায়গাগুলো বেড়াতে যেতে পারে। কিন্তু যার অর্থ নেই অথচ তার শখ আছে, সে কি করে? না, বাড়ির পাশে কোথাও তার সেই শখটাকে মেটায়। ঠিক এইভাবে অর্থ এবং শখ, এই দুটো মিলেমিশে নিয়ে একটা কবিতা কিন্তু আমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ্য কবিতা রয়েছে। বন্ধুরা এবার মনে করো দেখি, সেই কবিতার নাম কি বলো? হ্যাঁ, সেই কবিতার নাম হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কি? পর্যটন। পর্যটন, পর্যটন, কি বললাম? পর্যটন, পর্যটন। কে লিখেছেন? কে? পর্যটন, নীরেন্দ্রনাথ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। চক্রবর্তী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আচ্ছা, এত সুন্দর কবিতা যিনি আমাদের জন্য উপহার দিয়েছেন, সেই কবিকে অবশ্যই আমাদের জানতে হয়। নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন 1924 সালে। তিনি এমন একজন বাস্তববাদী লেখক ছিলেন যে সমাজের পুঙ্খে পুঙ্খে থাকা, সমাজের বিভিন্ন জায়গায় বাস্তব চিত্রকে তার কবিতায় কিন্তু স্থান দিয়েছেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হলো কি বলতো? অন্ধকার বারান্দা, কলকাতার যিশু, উলঙ্গ রাজা। হ্যাঁ, উলঙ্গ রাজা এই কাব্যগ্রন্থের জন্য তিনি কিন্তু পুরস্কার পেয়েছিলেন। যাই হোক, এবার আমরা চলে যাব কবিতার মধ্যে। কবিতার নাম কি? পর্যটন। বন্ধুরা, আমরা এই কবিতা যাওয়ার আগে আমরা দুটো জিনিস ভালো করে জেনে নেব। এক হচ্ছে পর্যটন কি, আর পর্যটক কি। পর্যটন কি না, মানুষ যেখানে ভ্রমণ করতে যান সেই স্থানটাকে বলা হয় পর্যটন কেন্দ্র। আর যিনি বেড়াতে যান বা যিনি ভ্রমণ করতে যান তাকে আমরা বলবো পর্যটক। এবার আমরা চলে যাব, প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা জেনে নেব। বন্ধুরা তোমরা কিন্তু কবিতাটা খোলো, প্রথম লাইনের দিকে চোখটা নিয়ে যাও। কি বলছে? মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাঁড়িয়ে গুম্ফ ছেঁটে, কেষ্টবাবু কোথায় যান? বাদকশান, বাদকশান। বন্ধুরা, বাদকশান হচ্ছে আফগানিস্তান ও তাজিকিস্তান কিছু অংশ জুড়ে কিন্তু এই বাদকশানটি অবস্থিত। কি বলছে? মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাঁড়িয়ে গুম্ফ ছেঁটে। কে যাচ্ছেন? কে? কেষ্টবাবু যাচ্ছেন। কেষ্টবাবু তিনি কিন্তু ভ্রমণ করতে যাচ্ছেন, পর্যটনে বেড়াতে যাচ্ছেন। সেই জন্য গোঁফ আর দাড়ি ফাড়ি পরিষ্কার হয়ে এবং তিনি খুব সেজে গুজে মাথায় বিশাল বড় পাগড়ি এঁটে তিনি কিন্তু খুব আনন্দের সাথে কিন্তু ভ্রমণ করতে যাচ্ছেন।
তোমরাও ঠিক তেমন করে মাঝে মধ্যে কোথাও ভ্রমণ করতে গেলে তোমরা নিশ্চয়ই সেজে গুজে যাও। অবশ্য তোমাদের তোমরা হচ্ছে চুল টুল ভালো করে কেটে সুন্দর জামা প্যান্ট পরে বাবা মার সাথে খুব আনন্দের সাথে ধেই ধেই করে নাচতে নাচতে তোমরা কিন্তু চলে যাও কোথাও ভ্রমণ করতে গেলে। এক্ষেত্রেও কিন্তু কেষ্টবাবু তাই গেছেন। পরের স্টেঞ্জারে লক্ষ্য করো, কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে বিষ্টুবাবু যান কোথায়? মুম্বাসায়। মুম্বাসায় মুম্বাসা কোথায় বলো তো? আফ্রিকা মহাদেশে অবস্থিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো জায়গা কিন্তু ভারতের বাইরে। তাহলে এদের টাকা আছে, এদের অর্থ আছে, এদের শখ রয়েছে, সেই জন্য কিন্তু অর্থ খরচ করে বহু সময় ব্যয় করে তারা কিন্তু বিদেশে ভ্রমণ করতে যাচ্ছেন। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিষ্টুবাবু কিন্তু সিংহ সম লম্ফ দিয়ে অর্থাৎ সিংহের মতো লাভ দিয়ে, অর্থাৎ সেখানে কিন্তু একটা আনন্দর বহিঃপ্রকাশ ঘটছে, সেই জন্য এখানে বলছে সিংহ সম অর্থাৎ সিংহের মতো লাভ দিয়ে তিনি কিন্তু কুলির মাথায় মাল চাপিয়ে, অর্থাৎ এখানে কুলি এখানে মানে কি তার অর্থের একটা ব্যাপার রয়েছে, সেই জন্য তার মাথায় মাল চাপিয়ে তিনি কিন্তু ভ্রমণ করতে যাচ্ছেন। পরের স্টেঞ্জা, উড়িয়ে ধুলো মহেশ দাস, ভর দুপুরে কোথায় যাস, হঠাৎ কোথায় চললি রে, সান্টাফে সান্টাফে। অর্থাৎ কেউ না কেউ জিজ্ঞাসা করছেন। এখানে আমরা ধরে নিতে পারি কবি, স্বয়ং কবি এখানে কিন্তু জিজ্ঞাসা করছেন, মহেশ দাসকে জিজ্ঞাসা করছেন ভর দুপুরে কোথায় যাস, কোথায় চললি তুই। না এখানে তখন উত্তরটা কি আসছে না সান্টাফে সান্টাফে। সান্টাফে জায়গাটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে? তাহলে তার মানে এখানে কি ভারতের বাইরে কিন্তু সান্টাফে অবস্থিত, সেখানে কিন্তু মহেশ দাস কিন্তু তিনি বেড়াতে যাচ্ছেন। এই যে কেষ্ট বিষ্টু মহেশ সবাই যে তারা তাদের শখকে মেটানোর জন্য তারা কিন্তু ভারতের বাইরে তারা কিন্তু বেড়াতে যাচ্ছেন। আচ্ছা বলো তো বন্ধুরা, তোমার বাড়ির পাশে কেউ যদি এই ধরনের জায়গায় প্রতি বছর বেড়াতে যায়, তোমার কি মনে শখ হয় না যে বাবা মাকে বলি, বাবা মা চলো না গো আমরা ঘুরে আসি? তখন বাবা মা কি বলে, না রে বাবা আর এবছর ভালো অর্থ নেই বা এবছর ইনকাম নেই, সেই জন্য তোদেরকে আজকের অমুক জায়গায় বেড়াতে নিয়ে যাব, এই ছোট্ট একটা জায়গায় এই বক্স। সুতরাং সেই শখটা কিন্তু আমাদের মধ্যে হয়ে থাকে। এক্ষেত্রে ও কবি সবাই এখন ছাড়ছে ঘর, কেষ্ট বিষ্টু মহেশ্বর, ব্যাপার দেখে হচ্ছে শখ, আমিও হব পর্যটক। আমিও এখানে আমি হচ্ছে স্বয়ং কবি। স্বয়ং কবি তার কিন্তু মনে শখ হচ্ছে, কারণ কেষ্ট বিষ্টু মহেশ্বর তারা কিন্তু পর্যটনে যাচ্ছেন তাদের শখ মেটানোর জন্য। কিন্তু কবি আবার একটা চিন্তায় পড়লেন। কি চিন্তায় পড়লেন? যে কিন্তু আমি কোথায় যাই, একটি বিনে টঙ্কা নাই। অর্থাৎ কবির কাছে 1 টাকার থেকে বেশি কিছু নেই, তাই তার মনের মধ্যে শখ হলেও তার কিছু করার নেই যে ওই মুম্বাসায় যাবে বা সান্টাফে যাবে, এমন তার যাওয়ার মতো অবস্থায় নেই। সেই জন্য তিনি কি ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাই নিয়ে যাই কোথায় আর, শ্যামবাজার। শ্যামবাজার শ্যামবাজারটা কোথায় বলতো? কলকাতার কাছাকাছি। যেহেতু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম কিন্তু বাংলাদেশে হলেও তিনি কিন্তু জন্মের প্রথমের পরের থেকে কিন্তু তার বাড়ির সঙ্গে কলকাতায় ছিলেন, আর কলকাতার কাছাকাছি কিন্তু এই শ্যামবাজার অবস্থিত। তাই কবিতার মনের ইচ্ছে, মনের আকাঙ্ক্ষা, মনের কল্পনাকে, মনের ইচ্ছাকে প্রকাশ করে পরিপূর্ণ করার জন্য তিনি কিন্তু ওই শ্যামবাজার গিয়েছিলেন। এই কবিতাটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব এই কবিতার প্রশ্নে। তবে এই প্রশ্নগুলো বলে নেওয়ার পরে গতবারে সে নৌকা যাত্রা কবিতার যে প্রশ্নগুলো বলেছিলাম তার উত্তরগুলো আমি বলে দেব। এখন চলে যাচ্ছি পর্যটন কবিতার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো ভালো করে লিখে নাও এবং ভালো করে সেটা লিখে রাখবে, পরের ক্লাসের উত্তর আমি বলে দেব। পৃষ্ঠা নম্বর 37, 1 দাগের ক, ব্যাপার দেখে হচ্ছে শখ, আমিও হব পর্যটক। এই যে কোটেশনের মধ্যে যে লাইনটা রয়েছে, এর যে বাদবাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই লিখে রাখবে। 2 দাগের ক, গ, ঘ, ঝ, 4 দাগের শূন্যস্থান পূরণ করো, 5 দাগের সমার্থক শব্দ একটি করে লিখবে, 6 দাগের বাক্য রচনা করো, 7 দাগের সাজিয়ে লেখো। এগুলো কিন্তু অবশ্যই লিখে রাখবে, পরের ক্লাসে আমি বলে দেব। এখন আমি তোমাদের সেই গতবারের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। প্রশ্ন ছিল, তার আগে বলে দেই যে নৌকা যাত্রা যে কবিতাটা ছিল না, সেই কবিতাটি যে বই থেকে নেওয়া হয়েছে সেটা ছিল কি বলতো? শিশু বই থেকে নেওয়া হয়েছে। এবার প্রশ্ন ছিল 4 দাগের ক, নৌকা যাত্রা কবিতাটি কার লেখা? কে লিখেছেন বলো তো?
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দ্বিতীয় প্রশ্ন কী ছিল? নৌকাযাত্রায় কবি কাদের সঙ্গে নিতে চান? বলো। শ্যাম আর আশুকে, আশু আর শ্যামকে সঙ্গে নিতে চান। আচ্ছা, পরের প্রশ্ন ঘ, কবি নৌকায় কটি দাঁড় আটকাবেন? বলো বলো। 100টা দাঁড় আটকাবেন। হ্যাঁ, এটা কিন্তু কথাই লিখবে, সংখ্যায় নয়। এবার পরের প্রশ্ন ইও, নৌকা করে কবি কোথায় যেতে চেয়েছেন? এটা কিন্তু অনেকেই কিন্তু হয়তো পেরেছ, অনেকে একটু মনে হয় সমস্যা হয়েছে। এর উত্তরটা হবে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কবি নতুন রাজার দেশে যেতে চান। হলো। এবার 10-এর দাগের বিপরীত শব্দ কি রয়েছে? আমি, বিপরীত কী হবে? তুমি। নদী রয়েছে, কি হবে? সমুদ্র হবে। কাঁচা, বিপরীত কী হবে? কাঁদা, হাসা। আর কি রয়েছে? নেওয়া রয়েছে, বিপরীত কী হবে? দেওয়া, নেওয়া, দেওয়া। এবার বাক্য রচনাগুলো কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে, তাই ওটা আমি বলবো না, ওটা আমি ক্লাসে দেখে নেব। এবার 12 দাগে সাজিয়ে লেখো। প্রথম কি রয়েছে? সাজিয়ে গোছানোর নেই, এলোমেলো আছে, সেটা কিন্তু সাজিয়ে লিখলে হবে মাঝির, তারপরে হবে ঘাটে, তারপরে হবে নৌকাটি, সমুদ্র, মানিক, নদীর, পুকুর, রাজার, তেপান্তর। হয়েছে? তোমরা নিশ্চয়ই মিলিয়ে নিয়েছ। এবার পরবর্তী যে এই পড়ালাম আজকের, সেটাও লিখে রাখবে, পরবর্তী আমি মিলিয়ে দেব। সর্বোপরি বলি, আমরা যে ইউটিউব চ্যানেলে যে পড়াশোনা করাচ্ছি বা পড়াচ্ছি, তোমরা কিন্তু অবহেলায় সেগুলো কিন্তু রেখে দেবে না। যারা সকলের থেকে সুন্দর করে নীরবে পড়াশোনা করছে, তারা কিন্তু সকলের থেকে এগিয়ে যাবে, আর যারা পড়বে না তারা কিন্তু সকলের থেকে পিছিয়ে যাবে। আশা করি তোমরা কেউ পিছোবে না। স্কুল খুললে আবার কিন্তু পরীক্ষা, সেই জন্য যে এগিয়ে থাকবে সে এগিয়ে থাকবে, যে পিছিয়ে থাকবে সে অবশ্যই পিছিয়ে থাকবে। সুতরাং সবাই এগিয়ে থাকো, সবাই এগিয়ে যাও, এই আশা, এই প্রত্যাশা, এই শুভকামনা রেখে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।